সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশা রাখি ভালো আছো। তোমাদের জন্য আজকে আমি আবারও নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদের সাথে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস বা কালীন সারি বিশ্লেষণ। তোমাদের সাথে আমি আছি মিজানুর রহমান, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি অ্যাডওয়ার্ড কলেজ, পাবনা। দেখো, টাইম সিরিজ কে একটা আমরা সবাই সময়ের সম্পর্কে জানি যে সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে এই যে সময় নদীর স্রোত কারোর জন্য যেহেতু অপেক্ষা করে না, তাহলে আমাদের সেই সময়ের গুরুত্ব বুঝতে হবে। আর আমরা জানি প্রত্যেকটা জিনিসই একটা নির্দিষ্ট সময়ে চেঞ্জ হয়ে যায়। আমরা আমাদের জীবন যৌবন সবকিছুই সময়ের সাথে আবর্তিত। তাই সময়কে কেন্দ্র করে সবকিছুর যে পরিবর্তনশীলতা, সেই পরিবর্তনশীলতা কিভাবে আমরা সেই পরিবর্তনশীলতার সঙ্গে খাপ খেয়ে চলতে পারি, আমরা পরিবর্তনশীলতার সাথে মোকাবেলা করতে পারি, সেটা আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া বা যাচাই করা হলো টাইম সিরিজ। এই কারণে টাইম সিরিজ বা কালীন সারিকে বলা হয় দ্য আর্ট অফ ফোরকাস্টিং। অর্থাৎ টাইম সিরিজ, কালীন সারি হলো পূর্বানুমানের একটি শিল্প। কিভাবে আমরা আগেই কোনো কিছু সম্পর্কে অনুমান করতে পারি, তার শিল্পায়িত রূপই হলো কালীন সারি। লার্নিং অবজেক্টিভস। আজকের ক্লাসটা শেষ করে আমরা যে জিনিসগুলো সম্পর্কে জানবো, আমাদের ধারণা যে জিনিস সম্পর্কে ক্লিয়ার হবে, সেগুলো হলো ডিসক্রাইব হোয়াট ফোরকাস্টিং ইজ। এই ক্লাসে শেষে তোমরা ফোরকাস্টিং কি সে সম্পর্কে বলতে পারবা। তাহলে ফোরকাস্টিং কি সেটা আমরা সহজেই বলতে পারবো এই ক্লাসটা শেষ করার পর। এক্সপ্লেইন টাইম সিরিজ অ্যান্ড ইটস কম্পোনেন্ট। আমরা টাইম সিরিজ বা কালীন সারি ব্যাখ্যা করতে পারবো এবং এর উপাদানগুলো সম্পর্কে আমরা বলতে পারবো। স্মুথ এ ডাটা সিরিজ, আমরা একটা ডাটা সিরিজ কিভাবে তৈরি করতে হয় সেটা জানবো। এবং এই ডাটা সিরিজ স্মুথ করার জন্য, তৈরি করার জন্য মুভিং এভারেজ এবং এক্সপোনেনশিয়াল স্মুথিং যে দুইটা মেথড রয়েছে, জনপ্রিয় একটি মেথড বা পদ্ধতি রয়েছে, এই পদ্ধতি দুইটা সম্পর্কে জানবো এবং এই সম্পর্কিত ম্যাথ কিভাবে সলিউশন করতে হয় সে জিনিসগুলো আমরা আয়ত্ত করব। তাহলে শুরুতে আমাদের এই যে আমরা পূর্বানুমান যে করব, তাহলে আমাদের জানতে হবে আসলে হোয়াট ইজ ফোরকাস্টিং। ফোরকাস্টিং ইজ আ প্রসেস অফ প্রেডিক্টিং আ ফিউচার ইভেন্ট। অর্থাৎ ফোরকাস্টিং হলো অনুমান করা ভবিষ্যৎ ঘটনাকে। ভবিষ্যৎ ঘটনাকে আমাদের যদি অনুমান করতে হয়, তাহলে আমরা ভবিষ্যৎ ঘটনা যদি আমরা পূর্বেই অনুমান করি, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে ফোরকাস্টিং। আমরা ফোরকাস্টিংকে বলতে পারি ফোরকাস্টিং ইজ এ ট্র্যাপ টু ক্যাপচার দ্য ফিউচার। অর্থাৎ ফোরকাস্টিং হচ্ছে ভবিষ্যৎকে ধরার একটি ফাঁদ বা কৌশল। আমাদের ভবিষ্যৎ সবসময় কিন্তু অজানা, অচেনা। এই অচেনা ভবিষ্যৎকে যদি আমরা আমাদের মনের মতো করে করতে চাই, তাহলে কি করতে হবে? আমরা ভবিষ্যতে কি করতে চাই, ভবিষ্যতে কোথায় যেতে চাই, ভবিষ্যতে কি অবস্থায় আমরা সবকিছু পরিবর্তন চাই, কেমন ভবিষ্যৎটা আমরা চাই, সেই রূপটা যদি আমরা এখন থেকে অনুমান করতে পারি, তবে আমরা সেই রকম ভবিষ্যৎ তৈরির জন্য আমাদের যে বাধা বিপত্তি আছে সেইগুলো আমরা এখন দূর করতে পারবো এবং আমাদের যে সুযোগগুলো রয়েছে সেগুলো আমরা কাজে লাগাতে পারবো। তাহলে যদি আমরা ভবিষ্যৎকে পূর্বে অনুমান করার এই কৌশলটা শিখে নেই, সেটাকে বলা হচ্ছে ফোরকাস্টিং। ফোরকাস্টিংকে বলা হয় বেসিস অফ অল বিজনেস ডিসিশন। অর্থাৎ সমস্ত রকম ব্যবসায়িক সিদ্ধান্তের ভিত্তি হলো ফোরকাস্টিং বা অনুমান। কারণ ব্যবসায়িক সমস্ত রকম সিদ্ধান্ত কিন্তু ভবিষ্যৎকে কেন্দ্র করে গড়ে ওঠে। ভবিষ্যৎটা আমরা যেহেতু আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, এই ফোরকাস্টিং কি করে আমাদের এই ঝুঁকিপূর্ণ পরিবেশকে কিভাবে আমরা আমাদের সুবিধার্থে আমাদের নিজের মনের মতো করে ব্যবহার করতে পারি, ফোরকাস্টিং সেটা সহায়তা করে। ফোরকাস্টিং যে জিনিসের জন্য আসলে আমরা ফোরকাস্টিং এর মাধ্যমে হেল্প নিতে পারি, সেটা হচ্ছে প্রোডাকশন। ভবিষ্যতে আমরা কি পরিমাণ উৎপাদন করতে পারি, কতটুকু উৎপাদন আমাদের করা উচিত, তা আমরা ফোরকাস্টিং এর মাধ্যমে জানবো। যার ফলে কি হবে, আমরা যেমন
উপযুক্ত সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করতে পারবো সম্পূর্ণ রকম ব্যবহারের মাধ্যমে। এরপরে আমরা অতিরিক্ত উৎপাদন করে আমরা প্রতিষ্ঠান লসের বা ক্ষতির সম্মুখীন হব না, এবং বাজারে কোনো একটা দ্রব্যের যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ আমরা উৎপাদন নিশ্চিত করে আমরা আমাদের ব্যবসায় সফলতার সাথে সাথে সম্পদের সদ্ব্যবহার এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনও কিন্তু নিশ্চিত করতে পারি। ইনভেন্টরি 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 কি পরিমাণ ইনভেন্টরি আমার দরকার, আমার প্রতিষ্ঠানের কি পরিমাণ ইনভেন্টরি হলে আমার প্রোডাকশন স্মুথলি চলবে, কি পরিমাণ ইনভেন্টরি আমার বের করে দিতে হবে, অতিরিক্ত ইনভেন্টরি যেটা কি করবে, আমার অতিরিক্ত ইনভেন্টরি আমার প্রতিষ্ঠানের জন্য হতে পারে বোঝা, প্রতিষ্ঠানের জন্য হতে পারে অপচয়, প্রতিষ্ঠানের জন্য হতে পারে ক্ষতির কারণ। সেই জিনিসগুলো আমরা ফোরকাস্টিং এর মাধ্যমে কি করব, ফোরকাস্টিং মাধ্যমে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে পারবো। পার্সোনেল পার্সোনেল হচ্ছে একটা প্রতিষ্ঠানের শ্রমিক কর্মী যারা সেই প্রতিষ্ঠানের প্রোডাকশনটা সচল রাখে। একজন প্রতিষ্ঠানে কতগুলো শ্রমিক কর্মী আমার দরকার, এই জিনিসগুলো আমরা ফোরকাস্টিং এর মাধ্যমে হতে পারবো। ফোরকাস্টিং না হলে আমাদের হয় এমন হবে যে শর্টেজ অফ পার্সোনেল, আমাদের ভবিষ্যতের কাজগুলো করতে, ভবিষ্যতে কম্পিউটারদের সাথে মোকাবেলা করতে আমাদের পার্সোনেল, আমাদের কর্মীর শর্টেজ হতে পারে, অথবা এমন হতে পারে আমাদের অতিরিক্ত পরিমাণ পার্সোনেল বা কর্মী থাকতে পারে। অতিরিক্ত পরিমাণ পার্সোনেল যেমন আমাদের জন্য বোঝা স্বরূপ, তেমনি আমাদের পার্সোনেল বা কর্মীর অভাবও আমাদের প্রতিষ্ঠানে ক্ষতির কারণ। তাই আমাদের এই বিষয়টি খুবই মনোযোগ দিয়ে ভাবতে হবে যে আমাদের সঠিক পার্সোনেল কতজন, কতজন পার্সোনেল হলে আমরা ভবিষ্যতে কি কি প্রোডাকশন করব, কতটুকু প্রোডাকশন করব, ততটুকু প্রোডাকশন করতে আমাদের কতটুকু শ্রমিক কর্মী দরকার, সেই জিনিসগুলো আমাদের নির্ধারণ করতে সাহায্য করবে ফোরকাস্টিং। ফ্যাসিলিটিস, কি পরিমাণ ফ্যাসিলিটিস আমার বিজনেসের জন্য দেওয়া দরকার, কি পরিমাণ আমার শ্রমিক কর্মীদের ফ্যাসিলিটিস আমি প্রদান করব, কতটুকু ভবিষ্যতে ফ্যাসিলিটিস আমার বাড়াবো, কতটুকু ফ্যাসিলিটিস আমি তাদেরকে দিব না, কতটুকু দিলে শ্রমিক কর্মী তাদের কার্য সন্তুষ্টি লাভ করবে, সেই জিনিসগুলো আমার সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করবে ফোরকাস্টিং। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝলাম যে ফোরকাস্টিং কতটা গুরুত্বপূর্ণ, আর সেই ফোরকাস্টিং এর কাজে সাহায্য করবে কি টাইম সিরিজ, যাকে বলা হয় আর্ট অফ ফোরকাস্টিং। এখন এই যে ফোরকাস্টিং এর যে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই ফোরকাস্টিং কে আমরা দুইটা অ্যাপ্রোচে ভাগ করতে পারি। কয়টা অ্যাপ্রোচ? দুইটা অ্যাপ্রোচ। এখন এই দুইটা অ্যাপ্রোচের একটা অ্যাপ্রোচকে আমরা বলবো কোয়ালিটেটিভ মেথড, আর একটাকে বলবো আমরা কোয়ান্টিটেটিভ মেথড। তাহলে প্রথমে আমরা কোয়ালিটেটিভ মেথডটা কি সেটা সম্পর্কে জানি। কোয়ালিটেটিভ মেথড হলো সেই রকম পদ্ধতি, কোয়ালিটেটিভ জিনিসগুলো হচ্ছে ওই 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 জিনিস যেগুলো আমরা কি করি, আমরা সংখ্যায় রূপান্তরিত করতে পারি না, কিন্তু বিভিন্ন রকম ধর্ম, গুণ প্রভৃতিতে বিশ্লেষণ করতে পারে, সেইগুলো হচ্ছে কোয়ালিটেটিভ মেথডস। আর এই কোয়ালিটেটিভ মেথড মধ্যে যেগুলো রয়েছে, আমরা কখন কোয়ালিটেটিভ মেথড ব্যবহার করব, ইউজড when situation is vague and little data exists, যখন আমরা সিচুয়েশনটা অস্পষ্ট, সিচুয়েশনটা কঠিন, এবং সেই সিচুয়েশনটা মোকাবেলা করার জন্য আমাদের সামনে সামান্য পরিমাণে তথ্য বা উপাত্ত রয়েছে, তখন আমরা কোয়ালিটেটিভ মেথড ব্যবহার করব। আর যেমন নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা নিউ টেকনোলজি ডেভেলপমেন্ট, অর্থাৎ নতুন একটি প্রতিষ্ঠানের জন্য যদি আমরা নিউ প্রোডাক্ট ডেভেলপ করতে চাই, নিউ টেকনোলজি ডেভেলপ করতে চাই, তাহলে আমার যার সাহায্য নেওয়া দরকার সেটা হল কোয়ালিটেটিভ মেথড অফ ফোরকাস্টিং। ইনভলভ ইনটিউশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, যখন আমাদেরকে অনুমান বা অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নিতে হয়, অর্থাৎ আমাদের সামনে এনাফ তথ্য উপাত্ত নেই, তবু আমাদের সিদ্ধান্ত নিতেই হবে, তখন আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই কোয়ালিটেটিভ মেথড অফ ফোরকাস্টিং ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, ফোরকাস্টিং সেলস অন ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের ইন্টারনেট কত বিক্রি হবে সেটার একটা অনুমান, সেটার উপর আমাদের জন্য যথেষ্ট ডেটা বা উপাত্ত নেই, তখন আমরা সিদ্ধান্ত নিব কোয়ালিটেটিভ মেথডসের উপর। এখন কোয়ান্টিটেটিভ মেথড হচ্ছে সেই মেথড যে মেথডের মধ্যে কোনো একটা বিষয় জিনিসগুলা
আমরা কি করতে পারি, সংখ্যায় রূপান্তর করতে পারি, সংখ্যায় অনুমান করতে পারি। তাহলে সংখ্যায় যে জিনিসগুলো রয়েছে সেইগুলোকে বলাই হলো কোয়ান্টিটেটিভ মেথড। তাহলে কোয়ান্টিটেটিভ মেথডের জিনিসগুলো আমরা কি করতে পারি, আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি। সংখ্যায় আমরা যদি প্রকাশ করতে চাই তাহলে সেই কোয়ান্টিটেটিভ মেথড বা সংখ্যায় প্রকাশ করার নিউমেরিক্যাল পদ্ধতিটা আমরা কখন ব্যবহার করব, used when situation is stable and historical data exist। অর্থাৎ কোয়ান্টিটেটিভ মেথডস আমরা তখনই ব্যবহার করব যখন সিচুয়েশন বা আমাদের অবস্থাটা আমাদের অনুকূলে এবং আমাদের জন্য অনেক রকমের তথ্য এক্সিস্ট করছে, তখন আমরা কোয়ান্টিটেটিভ মেথড ব্যবহার করব। অর্থাৎ কোয়ান্টিটেটিভ মেথড যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কি নিশ্চিত হবে, পূর্বের অ্যাভেলেবল ডাটা থেকে আমরা কি করব, ওই ডাটা নিয়ে আমরা কাজ করে নতুন কোনো কিছু তৈরি করব। যেমন এক্সিস্টিং একটা প্রোডাক্টস কতটুকু ব্যবহার হয়েছে, কারা এর কাস্টমার, এক্সিস্টিং প্রোডাক্টসের ডিমান্ড কেমন, এক্সিস্টিং প্রোডাক্টস এক্সিস্টিং প্রোডাক্টসের কম্পিটিটর কারা, এগুলো সব জিনিসগুলো কিন্তু আমাদের সামনে ডেটা আমাদের কিন্তু অ্যাভেলেবল। এবং কারেন্ট টেকনোলজির ক্ষেত্রেও আমরা কোয়ান্টিটেটিভ মেথডস অফ ফোরকাস্টিং ব্যবহার করব। কারণ কারেন্ট টেকনোলজির ক্ষেত্রে কি হয়, কারেন্ট টেকনোলজিটা কিন্তু কারা ব্যবহার করছে, এর গুণাগুণ কি, এর ক্ষতিকর দিকটা কি, এই সব কিছুই কিন্তু আমাদের সামনে জানা থাকে। তাহলে কারেন্ট টেকনোলজির ক্ষেত্রেও আমরা কোয়ান্টিটেটিভ মেথডস অফ ফোরকাস্টিং ব্যবহার করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এখানে কোয়ালিটেটিভ মেথডস এবং কোয়ান্টিটেটিভ মেথড সম্পর্কে জানলাম ফোরকাস্টিং এর। এই ফোরকাস্টিং এর কোয়ান্টিটেটিভ মেথড এবং কোয়ালিটেটিভ মেথডসটা আসলে কখন ব্যবহার উপযোগী এবং কি কাজে আমরা ব্যবহার করতে পারি সে সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয়েছে আশা রাখি। যেহেতু কোয়ান্টিটেটিভ মেথডসটা ম্যাথমেটিক্যাল টেকনিক, বিভিন্ন রকম ডেটাগুলো এক্সিস্ট করে, তাহলে সহজেই সেগুলোর উপর আমরা ম্যাথমেটিক্যাল টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারি। যেমন দেখো, কোয়ান্টিটেটিভ মেথডসের একটা এক্সাম্পল, ফোরকাস্টিং সেলস অফ কালার টেলিভিশনের ফোরকাস্টিং যদি আমরা করতে চাই তাহলে বাজারে কি পরিমাণ কালার টেলিভিশনের এখন চাহিদা রয়েছে, বা কালার টেলিভিশনের কি ক্ষতিকর দিক, কালার টেলিভিশনে কতটা লাভ হয়, কি রকম মার্কেট চাহিদা, সব কিছু কিন্তু আমরা আগে থেকেই জানি। তাহলে এর জন্য আমরা ফোরকাস্টিং করতে হলে আমরা কোয়ান্টিটেটিভ মেথডস অফ ফোরকাস্টিং অ্যাপ্রোচ ব্যবহার করব। কোয়ান্টিটেটিভ ফোরকাস্টিং আমরা কিভাবে ব্যবহার করব তার উপর আমরা এখানে একটা কিছু আলোচনা করব, সেটা হচ্ছে সিলেক্ট সেভারাল ফোরকাস্টিং মেথডস। অর্থাৎ কোয়ান্টিটেটিভ মেথড ফোরকাস্টিং এর মধ্যে বিভিন্ন রকম যে মেথড রয়েছে, আমরা প্রথমে সেই সব সেভারাল ফোরকাস্টিং মেথডসটা আমরা নিব, যে ফোরকাস্টিং মেথডের আমরা কোন মেথডটা ব্যবহার করব, আমরা মুভিং এভারেজ, সেমি এভারেজ, আমরা এক্সপোনেনশিয়াল মেথড, তো কোন মেথডটা আমরা ব্যবহার করব। প্রথমে অনেকগুলো সেভারাল ফোরকাস্টিং মেথড আমরা সিলেক্ট করব, নির্দিষ্ট সংখ্যক নয়, যে ফোরকাস্ট দ্য পাস্ট। এরপর আমরা কি করব, পূর্বের বিভিন্ন রকম ঘটনা, পূর্বের সমস্ত কিছু আমরা কি করব, সেইগুলো সম্পর্কে আমরা যাচাই করব, সেইগুলোর ভালো মন্দ সমস্ত দিকগুলো আমরা যাচাই করব। এরপরে আমরা যে ফোরকাস্টটা ছিল সেই পাস্ট ফোরকাস্টটা কি করব, ইভালুয়েট করলে করা অর্থ কি, বিভিন্ন ঘটনা, বিভিন্ন অনুমান, বিভিন্ন অনুমানের ভালো মন্দ সব দিক যাচাই করে দেখা যে কোনটার কোনগুলো ভালো দিক রয়েছে, কোন ফোরকাস্টিং এ কোনগুলো খারাপ দিক রয়েছে। এরপরে কি করব, আমি যখন ভালো মন্দ যাচাই করব তখন কিন্তু আমি সহজেই বুঝে যাব কোনটা বেস্ট ফোরকাস্টিং মেথড আমার ডেটা উপাত্তর জন্য, আমার টাইম সিরিজ অ্যানালাইসিসের জন্য, হুইচ ফোরকাস্টিং ইজ বেস্ট। আমরা তখন কি করব, সিলেক্ট বেস্ট মেথড। আমরা তখন যেটা আমাদের জন্য বেস্ট মেথড হয় আমরা তখন সেই বেস্ট মেথডটা কিন্তু ফলো করব। এরপরে যখন বেস্ট মেথডটা আমাদের সামনে অ্যাভেলেবল হয়ে যাবে তখন আমরা ফিউচার ফোরকাস্টিংটা কমপ্লিট করব। অর্থাৎ প্রথমে বিভিন্ন রকম ফোরকাস্টিং মেথডটা আমাদের সামনে নিব, এরপরে পাস্ট ফোরকাস্ট করব, অতীতের ফোরকাস্টের উপর আমরা ইভালুয়েট করব, এরপর অতীতের ফোরকাস্টটা ইভালুয়েট করে আমরা দেখব যে অতীতের ফোরকাস্টিং এর ক্ষেত্রে কোনটা বেস্ট মেথড ছিল, সো বেস্ট মেথডটা আমরা সিলেক্ট করব। তারপরে আমরা কি করব, এরপরে ফিউচারটা ফোরকাস্টে চলে যাব। মনিটর কন্টিনিউয়াসলি ফোরকাস্ট অ্যাকুরেসি। এরপর এটা হচ্ছে ফোরকাস্টিংটা হচ্ছে একটি কন্টিনিউয়াস প্রসেস, কোনো একটা কিছু একবার ফোরকাস্ট করেই আমরা সেটাকে শেষ করে দিব না, বরং সেটা কন্টিনিউয়াসলি এটা ফোরকাস্টিংটা নজরে রাখতে হবে।
খেয়াল রাখতে হবে যে ফোরকাস্টিং অ্যাকুরেসিটা কন্টিনিউয়াসলি ঠিক আছে কিনা, এটা মনিটর করতে হবে। এখন এই কোয়ান্টিটেটিভ মেথডস অফ ফোরকাস্টিংটা আমরা দেখো ভাগ করতে পারি। কিভাবে ভাগ করতে পারি? কোয়ান্টিটেটিভ মেথডসের একটা পার্ট হচ্ছে টাইম সিরিজ মডেলস, আর একটা হচ্ছে ক্যাজুয়াল মডেলস। তো আমরা কিন্তু এখানে টাইম সিরিজ মডেলস আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ টাইম সিরিজ মডেলসটা কিন্তু আমরা আমাদের অধ্যায় নামই কিন্তু টাইম সিরিজ বা কারেন্ট সারি বিশ্লেষণ। তো কারেন্ট সারি বিশ্লেষণে আমাদের কারেন্ট সারি মডেলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই টাইম সিরিজের মধ্যে আমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে মুভিং এভারেজ মেথড, এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড, ট্রেন্ড মডেলস। আর ক্যাজুয়াল মডেলসের মধ্যে রয়েছে রিগ্রেশন। আমরা আস্তে আস্তে মডেলগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং এর বাস্তব ভিত্তি কি, আমরা সমস্ত সম্পর্কে এ সম্পর্কে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো এবার কিভাবে সলিউশন করতে হয় সেই জিনিসগুলো আমরা আয়ত্ত করতে পারবো। তাহলে এখন আমরা টাইম সিরিজে চলে এসেছি, আমরা ফোরকাস্টিং এ ছিলাম, এখন আমরা টাইম সিরিজে চলে আসি। তাহলে হোয়াট ইজ এ টাইম সিরিজ? টাইম সিরিজ আসলে কি? When data are arranged in against of time, it is called time series. যখন যে কোনো উপাত্ত টাইমের বিপরীতে সাজানো হয় তখন সেটাকে বলা হবে টাইম সিরিজ। অর্থাৎ আমার কাছে কখন আমরা টাইম সিরিজ বলবো? যখন আমাদের বিভিন্ন রকম ডাটাগুলো রয়েছে, এই ডাটাগুলো আমরা বলবো এটা হচ্ছে 2000 সালের ডাটা, এটা 2001 সালের ডাটা, এটা 2002 সালের ডাটা, এটা 2003 সালের ডাটা, 2004 সালের ডাটা। অর্থাৎ বিভিন্ন টাইমে এটা হচ্ছে সকালের ডাটা, এটা বিকালের ডাটা, এটা গ্রীষ্মকালীন ডাটা, এটা শীতকালীন ডাটা। যখন আমরা এইরকম নির্দিষ্ট সময়ের উপরে ভিত্তি করে ডাটাগুলো সাজাবো, অ্যারেঞ্জ করব, তখন আমরা সেটাকে বলবো টাইম সিরিজ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলি যে টাইম সিরিজ হচ্ছে সময়ের উপর ভিত্তি করে যখন তথ্যপত্র সাজানো হয় তখন সেটাকে বলা হলো টাইম সিরিজ বা কালীন সারি। কালীন সারি ফোরকাস্ট বেসড অনলি অন পাস্ট ভ্যালু। কালীন সারির ক্ষেত্রে ফোরকাস্টার ভিত্তিটা হচ্ছে পূর্ববর্তী তথ্য, অর্থাৎ আমাদের কিন্তু ফিউচারে আমাদের সময়ের কিন্তু কোনো তথ্য আমাদের হাতে নেই, থাকবে না, আমাদের থাকবে পূর্বের বছরের তথ্য। তো আমাদের কি করতে হবে? পূর্বের বছরের তথ্যগুলো বিশ্লেষণ করতে হবে কিসের মাধ্যমে? টাইম সিরিজ অ্যানালাইসিসের মাধ্যমে। এখন এই পূর্বের তথ্যটা আমরা কেন বিশ্লেষণ করব? পূর্বের তথ্যটা আমরা বিশ্লেষণ করব কারণ assumes the future influencing past, present and future will continue. অর্থাৎ আমাদের কি করতে হবে? ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং পাস্ট, যেগুলো পূর্বে আমাদের যে ফ্যাক্টরগুলো আমাদের ইনফ্লুয়েন্স করেছিল, আমাদের কাজে প্রভাবিত করেছিল, পূর্বের তথ্যপত্রকে রূপান্তরিত করেছিল, পরিবর্তন করেছিল, সেই তথ্যপত্র কোনগুলা সুযোগ হিসেবে ব্যবহৃত হয়েছিল, বাধা হিসেবে ব্যবহৃত হয়েছিল, আমরা অনুমান করি টাইম সিরিজে যে সেইগুলা ভবিষ্যৎ বর্তমানেও সেগুলা কন্টিনিউ করবে, ইফেক্ট করবে সমভাবে। সেটাই হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস। অর্থাৎ এটাকে এভাবে করা হয় যে 2000 সালে থেকে 2005 সালে ডেটা অ্যানালিসিস করে দেখা গেল যে প্রতি বছর গড়ে 5% করে কোনো জিনিসের মূল্য বৃদ্ধি পায়। তাহলে আমরা অনুমান করব যে বর্তমানেও এবং ভবিষ্যতেও 5% করে ডেটা বৃদ্ধি পাবে বা ডেটাগুলো এরকম ইনক্রিজ করতে থাকবে। দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, তো এক্সাম্পলের দিকে তোমরা খেয়াল করো। এখানে কয়েকটা ইয়ার দেখো, 1995, 96, 97, 98 এবং 1999 সালে আমি ইয়ারগুলো উল্লেখ করেছি এবং সেই ইয়ারগুলোতে যে জিনিসগুলো রয়েছে সেলসের, সেই সেলসের ডেটাগুলো আমি এখানে ইনপুট করেছি। 1995 সালে সেল ছিল 78.7, 1996 সালে 63.5, 1997 সালে 89.7, 98 সালে 93.2, 99 সালে 92.1। অর্থাৎ এখানে খেয়াল করে দেখো যে বিভিন্ন বছরে কিন্তু বিভিন্ন রকম সেলসের একটা ইনফরমেশন, তো বিভিন্ন বছরে সেলসের বিভিন্ন রকম ইনফরমেশন। দেখো এই তথ্যগুলো কি সেলসের এই 78 আমরা এটা করেও হতে পারে, মিলিয়নও হতে পারে, আমরা যেভাবে এটা বলবো। কিন্তু এই তথ্যগুলো দেখো সময়ের বিপরীতে তথ্যগুলো সাজানো হয়েছে। এই সময়ের বিপরীতে কোনো একটা তথ্য উপাত্ত যখন এভাবে সাজানো হয় তখন আমরা সেটাকে বলি টাইম সিরিজ বা কালীন সারি। এখন টাইম সিরিজ কম্পোনেন্টস, টাইম সিরিজের বা কালীন সারির কী কী উপাদান রয়েছে, কী কী উপাদান কালীন সারিকে প্রভাবিত করে, সেইগুলোই হচ্ছে টাইম সিরিজ কম্পোনেন্ট। আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের চারপাশের পরিবেশ আমাদের অনেক কিছু দ্বারা প্রভাবিত হই, তেমনিভাবে কালীন সারি যে জিনিসগুলো দ্বারা প্রভাবিত হয় সেইগুলোকে বলাই হচ্ছে
টাইম সিরিজ কম্পোনেন্টস বা কালীন সারির উপাদান। কালীন সারির উপাদান মোট কয়টি? 4টি। একটি হচ্ছে ট্রেন্ড বা প্রবণতা, আরেকটি হচ্ছে সাইক্লিক্যাল সাইক্লিক্যাল চক্রাকারী হ্রাস বৃদ্ধি, সাইক্লিক্যাল ইন্টারডিক্টেড, একটা হচ্ছে সিজনাল। একটা হচ্ছে সিজনাল মানে যখন সিজনাল, আর একটা হচ্ছে সিজনাল, যে সিজনাল মানে হচ্ছে ঋতুভিত্তিক একটা পরিবর্তন হয় সেটা, আর একটা হচ্ছে ইরেগুলার যখন অনিয়মিত অনিয়মিত পরিবর্তন। তাহলে ট্রেন্ড মানে দীর্ঘমেয়াদী একটা পরিবর্তন, সাইক্লিক্যাল চক্রাকারিক একটা পরিবর্তন, আর একটা ঋতুগত প্রভাব, আর একটা হচ্ছে ইরেগুলার মানে এই অনিয়মিত প্রভাব। এই উপাদানগুলো কি করে? টাইম সিরিজ অ্যানালাইসিসকে প্রভাবিত করে। তাহলে শুরুতে হচ্ছে ট্রেন্ড কম্পোনেন্ট। ট্রেন্ড হচ্ছে প্রবণতা। প্রবণতা হচ্ছে কোনো একটি জিনিসের দীর্ঘমেয়াদী প্রবণতা। দীর্ঘমেয়াদী কোনো একটা সেলস, ধরুন আমি 10 বছরের তথ্য নিলাম, 10 বছরে কোনো একটা সেলস ডাউনওয়ার্ড প্যাটার্ন বা আপওয়ার্ড প্যাটার্ন কোন দিকে রয়েছে, সেটা আমরা যদি গবেষণা করি তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে ট্রেন্ড কম্পোনেন্ট। এটা অবশ্যই দীর্ঘমেয়াদী হতে হবে, এবং এই এই দীর্ঘমেয়াদী প্রবণতা বেশিরভাগ ক্ষেত্রে ডিউ টু পপুলেশন এবং টেকনোলজির ক্ষেত্রে এই ট্রেন্ড বা কম্পোনেন্টটা যাচাই করা হয়। দেখো এখানে একটা গ্রাফ আমি শো করেছি, যার মাধ্যমে আমি ট্রেন্ড বা দীর্ঘমেয়াদী প্রবণতা, অর্থাৎ কোনো একটা বিষয় যখন দীর্ঘমেয়াদী ধরে কোনো একটা পরিবর্তন হতে হতে পারসিস্টেন্ট মানে স্থায়ী রূপ লাভ করে সেই পরিবর্তনটা, সেটাকে বলা হয়েছে ট্রেন্ড কম্পোনেন্ট। সেভার ইয়ার্স ডিউরেশন, অর্থাৎ এটা অবশ্যই কয়েক বছরের ডিউরেশন হবে। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী, যেহেতু এটা অবশ্যই দীর্ঘমেয়াদী ক্ষেত্রে সেভার ইয়ার্স মিনিমাম হবে। তাই এখানে দেখো একটা 10 কম্পোনেন্ট আমরা এখানে দেখিয়েছি, যে এখানে 10 কম্পোনেন্ট সেলস এবং টাইম বিপরীতে কিভাবে সেলসটা আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড মুভমেন্ট হয়। এটা হচ্ছে মানে কয়েক বছরের একটি তথ্যের উপর ভিত্তি করে 10 কম্পোনেন্টটা প্রভাবিত করেছে। সাইক্লিক্যাল কম্পোনেন্ট, দেখো সাইক্লিক্যাল কম্পোনেন্ট হচ্ছে চক্রাকারিক একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা কি হয়? নির্দিষ্ট চক্রে কোনো জিনিসের ডাউনওয়ার্ড বা আপার মুভমেন্ট হতে পারে। যেমন ধরো কোনো একটি বিজনেসের কি হয়, কোনো একটি বিজনেসের একটা আপ মুভমেন্ট থাকে, একটা ডাউন মুভমেন্ট থাকে। সেটা কি বিগিনিং পিরিয়ড থাকে, বুম পিরিয়ড থাকে, তারপরে আবার সেটা সেটা তখন আবার কি হয়, সেটা আবার পতনের পর্যায়ে যায়। তাহলে এই বিভিন্ন রকম পর্যায়ে, কিন্তু বিভিন্ন রকম পর্যায়ে কোনো একটা দ্রব্যের এক এক রকম একটা দাম থাকে। তখন এই বিভিন্ন রকম পর্যায়ক্রমিক যে পরিবর্তন, চক্রাকারিক যে পরিবর্তন, এই পরিবর্তনটা যখন একটা স্থায়ী রূপ লাভ করে, তখন সেটাকে বলা হয় সাইক্লিক্যাল কম্পোনেন্ট অফ টাইম সিরিজ অ্যানালাইসিস। ডিউ টু ইন্টারাকশন অফ ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ইকোনমি, মানে টাইম সিরিজ যেমন টেকনোলজি এবং পপুলেশনের প্রভাবে পরিবর্তন হয়, তো সাইক্লিক্যাল কম্পোনেন্ট মূলত ইন্টারাকশন অফ ফ্যাক্টর ইনফ্লুয়েন্স ইকোনমি, মানে ইকোনমিক্যাল ফ্যাক্টর ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে এই সাইক্লিক্যাল কম্পোনেন্টটা সৃষ্টি হয়। ইউজুয়ালি 2 to 10 ইয়ার্স ডিউরেশন, অর্থাৎ এখানে সাইক্লিক্যাল কম্পোনেন্ট ডিউরেশনটা 2 থেকে 10 বছরের মধ্যে হয়। দেখো এখানে একটা সাইক্লিক্যাল আপওয়ার্ড ও ডাউনওয়ার্ড সুইং দেখানো হয়েছে, এবং এটার বিভিন্ন রকম, দেখো এখানে যেমন টু ইউজুয়ালি এটা তাই লাস্ট করে 2 থেকে 10 বছর। আর ট্রেন্ডের ক্ষেত্রে সেভারাল ইয়ার্স নির্দিষ্ট না, তবে একটা দীর্ঘমেয়াদী, যেখানে পারচেজ করে বেসড অন কি হয়, বেসড অন ডাটাটা পারচেজ করে পপুলেশন এবং টেকনোলজিক্যাল ভ্যারির ক্ষেত্রে, আর এখানে হচ্ছে ইকোনমিক প্রভাবটা করে। তো এই যে মুভমেন্টটা হচ্ছে, দেখো কখনো বেশি মুভমেন্ট, কখনো কম মুভমেন্ট, এটা হচ্ছে মে ভ্যারি ইন লেংথ, মানে এই লেংথটা কিন্তু ভ্যারি করতে পারে। এই যে এক এক সাইকেলে বিভিন্ন রকম সাইক্লিক্যাল চেঞ্জ হয়েছে, দেখো এখানে সুন্দর করে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে টাইম সিরিজ কম্পোনেন্ট সাইক্লিক্যাল কম্পোনেন্টটা কিভাবে প্রভাবিত করে। তাহলে সিজনাল কম্পোনেন্ট বেসড অন সিজন, দেখো আমরা কিন্তু বিভিন্ন রকম ঋতু কিন্তু আমরা জানি, কখনো গ্রীষ্ম আসে, কখনো বর্ষা। গ্রীষ্মকালীন কোনো জিনিসের একরকম যে প্রভাব থাকে, বর্ষাকালীন থাকে অন্যরকম। গ্রীষ্মকালীন প্রভাব, বর্ষাকালীন প্রভাব, এই ঋতুগতভাবে কোনো জিনিসের কোন দ্রব্যের ওঠানামা, কোনো একটা দ্রব্যের হ্রাস বৃদ্ধি যখন আমরা যদি যাচাই করি, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে সিজনাল কম্পোনেন্ট। সিজনাল কম্পোনেন্ট দেখো ঋতুগতভাবে পরিবর্তন হতে হতে এটা একটা রেগুলার প্যাটার্নে চলে আসে। এই ফ্লাকচুয়েশনটা হচ্ছে রেগুলার প্যাটার্নে চলে আসে, সেটাকে হচ্ছে ঋতুগত, কিন্তু বেস্ট অন কি বেস্ট অন হচ্ছে বিভিন্ন রকম সিজন।
যেমন যেমন সামার সিজন, প্রতি বছরের সামার সিজনে দেখা যাচ্ছে কোনো একটা দ্রব্যের দাম এরকম হয়েছে গরমের কারণে। আবার প্রতি বছর শীতকালীন হলে বিভিন্ন রকম ল্যাপ তোশক কম্বল বিভিন্ন রকমের দাম দেখা যাচ্ছে একরকম হয়ে যায় বা ওঠানামা করে বেড়ে যায়। তো দেখা যাচ্ছে চাহিদা বাড়ে, কোনো কিছু গ্রীষ্মকালীন একরকম চাহিদা বাড়ে, শীতকালীন চাহিদা বাড়ে, কখনো শরৎকালীন চাহিদা বাড়ে, এই বিভিন্ন রকম সিজনের উপর ভিত্তি করে যেটা কম্পোনেন্টটা প্রভাব করে সেগুলোকে আমরা বলতে পারি সিজনাল কম্পোনেন্ট। এবং এই সিজনাল কম্পোনেন্টটা ডিউ টু ওয়েদার অ্যান্ড কাস্টমস, এটা হচ্ছে বিভিন্ন রকম আবহাওয়া কেন্দ্রিক এবং বিভিন্ন রকম রীতি বা প্রথার উপর ভিত্তি করে, অর্থাৎ বিভিন্ন রকম রীতি, অর্থাৎ যে আমরা যখন মানে গ্রীষ্মকালীন বিভিন্ন রকম দেখা যাচ্ছে নবান্ন উৎসব হচ্ছে, তো ওই সময় কোনো একটা জিনিসের যেভাবে পরিবর্তন হয়, গ্রীষ্মকালীন বিভিন্ন রকম, বর্ষাকালীন বৃষ্টি বন্যা প্রভৃতির কারণে কোনো কিছু পরিবর্তন হয়। তো সিজনাল কম্পোনেন্ট ডিউ টু ওয়েদার অ্যান্ড কাস্টম। তাহলে সেক্ষেত্রে খেয়াল করে এখানে 10 কম্পোনেন্ট ছিল ডিউ টু পিপল অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে কম্পোনেন্টটা প্রভাব করে, ফ্লাকচুয়েশন করে, আপ অ্যান্ড ডাউন করে। আর সিজন আর সাইক্লিক্যালে ছিল ডিউ টু, দেখো সাইক্লিক্যালে কি ছিল, ডিউ টু ইন্টারাকশন অফ ফ্যাক্টর ইনফ্লুয়েন্স ইকোনমিক্যাল ফ্যাক্টর ছিল। আর সাইক্লিক্যাল আর সিজনালে হচ্ছে ডিউ টু ওয়েদার অ্যান্ড কাস্টমস, অর্থাৎ এখানে সিজনালে প্রভাব বিস্তার করে হচ্ছে ওয়েদার এবং কাস্টমস। অকার্স উইদিন 1 ইয়ার, আর সিজনাল কম্পোনেন্ট অবশ্যই এটা হচ্ছে এক বছরের মধ্যে ঘটে। দেখো এখানে সিজনাল কম্পোনেন্ট আমরা এখানে মানে বিভিন্ন একটা গ্রাফ দেখানোর চেষ্টা করেছি, যেখানে দেখো বিভিন্ন রকম মান্থ ওয়াইজ, অর্থাৎ একটা উইন্টারে কিভাবে পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে নির্দিষ্ট একটা মান্থলি আর কোয়ার্টারলি আমরা বলতে পারি, বিভিন্ন কোয়ার্টার পরিবর্তন হয় বা মান্থলি পরিবর্তন হয় কোনো একটা দ্রব্যের কিভাবে, সেটা এখানে দেখানো হয়েছে। এই জিনিসগুলো কিন্তু রেগুলার প্যাটার্নে কিন্তু আপ অ্যান্ড ডাউন হয়েছে, ডাউন আপার ও ডাউন সুইং হয়েছে। আর এই জিনিসটা হচ্ছে একটা উইদিন 1 ইয়ার, এক বছরে ডাটাকে বিশ্লেষণ করে পাওয়া গিয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখানে সিজনাল কম্পোনেন্ট, আর একটা হচ্ছে ইরেগুলার কম্পোনেন্ট। আসলে ইরেগুলার কম্পোনেন্ট হচ্ছে ইরাটিক আনসিস্টেমেটিক বেসিস অফ ফ্লাকচুয়েশন, মানে অদ্ভুত রকমের ফ্লাকচুয়েশন করে, কোনো জিনিস হঠাৎ করে বেড়ে যায়, কোনো জিনিস হঠাৎ করে কমে যায়, যেটা নির্দিষ্ট কোনো আমরা নির্দিষ্টভাবে আমরা কোনো ঘটনার কথা বলতে পারি না। যেমন এটা হচ্ছে আনইউজুয়াল, মানে ওইটা অন্যগুলো যেমন নির্দিষ্ট একটা কারণ থাকে, এটা নির্দিষ্ট কারণটা আগে থেকে চিন্তা ভাবনা করা যায়, কিন্তু ইরেগুলার কম্পোনেন্টের ক্ষেত্রে এই কারণটা আগে থেকে কোনো কিছু বলা যায় না। যেমন দেখো এটা হচ্ছে ডিউ টু র্যান্ডম ভেরিয়েশন অর আনফরসিন ইভেন্টস, মানে হঠাৎ করে একটা ইভেন্ট চলে আসে, যেমন বর্তমানে তোমার কোভিড-19 ক্ষেত্রে যে জিনিসটা ঘটেছে, দেখা যাচ্ছে যে এই যে অনলাইন ক্লাসের সংখ্যা বেড়ে গেছে, এখন স্টুডেন্টরা সবাই মানে ঘরে বসে ক্লাস করছে, বিভিন্ন রকম শিক্ষকরা তারা অনলাইন ক্লাসের প্রতি শিক্ষক ছাত্ররা ঝুঁকে গেছে। এরপরে দেখা যাচ্ছে বিভিন্ন জিনিসের এই কোভিড-19 ক্ষেত্রে বিভিন্ন রকম রাজনৈতিক প্যাটার্ন, অনেক সামাজিক প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে এই যে ইরেগুলার কম্পোনেন্ট হচ্ছে এটা হচ্ছে ইরাটিক অর আনফোর্সিন ইভেন্টস এর ক্ষেত্রে, যেমন এখানে দেওয়া আছে বিভিন্ন রকম ইউনিয়ন স্ট্রাইক, যেখানে একটা অর্গানাইজেশন ইউনিয়ন কি করলো, ধর্মঘট দেখলো, তাহলে সেটার ক্ষেত্রে একরকম হলো। অথবা হঠাৎ করে কোনো যুদ্ধ বেড়ে গেল, তখন কোনো জিনিসের একরকম পরিবর্তন হয়, সেটা হচ্ছে ইরেগুলার কম্পোনেন্ট অফ টাইম সিজন অ্যানালাইসিস। তাহলে আমরা এখানে দেখলাম সেটা হচ্ছে যে প্রথমে শুরুতে ছিল হচ্ছে তোমার ট্রেনটা হচ্ছে দীর্ঘমেয়াদী এবং যেটা সেভারাল ইয়ার্স ধরে থাকে, এবং সেটার কিসের জন্য হয়, সেটা হচ্ছে ডিউ টু পপুলেশন এন্ড টেকনোলজি। তারপরে আমরা দেখেছি সাইক্লিক্যাল, সেটা কিসের জন্য হয়, সেটা হচ্ছে ডিউ টু ইকোনমিক ইনফ্লুয়েন্স, এবং সেটা মূলত 2 থেকে 10 বছর স্থায়ী হয়। আর এরপরে দেখেছি সিজন, মানে এক বছরের মধ্যে হয় এবং সেটা ডিউ টু ওয়েদার এবং কাস্টমস। আর এটা হচ্ছে ইরেগুলার কম্পোনেন্ট, সেটা নির্দিষ্ট কোনো টাইম নেই, হঠাৎ করে কোনো একটা আনফরচুনেট ইভেন্টসের কারণে রেগুলার কম্পোনেন্ট সৃষ্টি হয়। এটা সাধারণত শর্ট ডিউরেশন আর নন রিপিটিং, মানে এটা কোনো রিপিটিং ফ্যাক্টর না, যে কোভিড-19 এই বছর হয়েছে পরবর্তী বছরেও কোভিড-19 হবে এমন না, পরবর্তী বছরে কোনো কিছুই হলো না, তার পরবর্তী বছরে কোনো কিছুই হলো না, এভাবে দেখা যাচ্ছে 10 বছর, 20 বছর, 100 বছর কোনো কিছু না হতে পারে, হঠাৎ করে মাঝে দেখা যাচ্ছে অন্য কোনো জিনিস আবার এভাবে প্রভাব বিস্তার করতে পারে। হঠাৎ করে কোনো যুদ্ধ বেড়ে গেল, যুদ্ধ প্রতিদিন কিন্তু বাঁধে না, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, হঠাৎ করে দেখা যাচ্ছে কখনো তৃতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টি হলো, তার মানে তৃতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টি হলো, এটা যে হবেই আমার কোনো কিছু না, কিন্তু হঠাৎ করে এরকম সৃষ্টি হয়ে গেল। এই জিনিসগুলো হচ্ছে আমরা নন রিপিটিং ফ্যাক্টরস। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এই জিনিসগুলো জানলাম যে টাইম সিরিজ অ্যানালাইসিসের 4টা কম্পোনেন্ট সম্পর্কে জানলাম। এখন এই জিনিসগুলো 4টা টাইম সিরিজের মধ্যে টাইম সিরিজের ম্যাথগুলো সলিউশন করতে হলে আমাদের কি করতে হবে, মুভিং এভারেজ মেথড। মুভিং এভারেজ মেথড, তা আমরা কিভাবে সলিউশন করতে পারি, দেখো মুভিং এভারেজ মেথডটা কি,
সিরিজ অফ অ্যারিথমেটিক মিন। মুভিং এভারেজ মানে হচ্ছে অ্যারিথমেটিক মিনের একটা সিরিজ, অর্থাৎ তুমি যদি এটাকে আমরা মানে ইউজ অনলি ফর স্মুথিং, ইউজ ফর এলিমেন্টারি ফোরকাস্টিং, অর্থাৎ প্রাথমিকভাবে কোনো একটা অনুমান করার জন্য মুভিং এভারেজ মেথডটা ব্যবহার করা হয়। কিভাবে মুভিং এভারেজ মেথডটা কাজ করে এবং কিভাবে ই করতে হয়। মুভিং এভারেজ মেথড হচ্ছে কয়েক বছরের ফোরকাস্ট করতে হয়, যে 2000 সালে, 2001 সাল, 2002 সাল। প্রথমে মুভিং এভারেজ মেথডের ক্ষেত্রে কয় বছরের এভারেজ নিয়ে আমরা কাজ করতে হবে সেইটা আমার প্রথমে বলা থাকবে। যেমন ধরো তোমাদের যদি বলা হয় যে 3 বছরের মুভিং এভারেজ, তাহলে দেখা যায় 2000 থেকে 2005 সালের ডেটা দেওয়া থাকলো। তো প্রথমে 2000, 2001 এবং 2002 এই 3 বছরের এভারেজ নির্ণয় করতে হবে অ্যারিথমেটিক মিন। এরপরে 2000 সাল বাদ, 2001, 2002 এবং 2003 সালের অ্যারিথমেটিক মিন। এবার 2001 সাল বাদ, এবার 2002, 2003 এবং 2004 সালের অ্যারিথমেটিক মিন। এইভাবে প্রতি প্রতি এক বছর বাদে বাদে যে কয়েক বছরে তোমার এভারেজ বের করতে হবে, প্রত্যেক বছরের এভারেজ এভাবে কি করতে হবে, সিরিজ আকারে বের করতে হবে। সেটা হচ্ছে মুভিং এভারেজ মেথড। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটা আমাদের দেখলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ইউ ওয়ার্ক ফর 5 স্টেশন টাইম, ইউ ওয়ান্ট টু স্মুথ র্যান্ডম ফ্লাকচুয়েশন ইউজিং এ 3 পিরিয়ড, বলেছে একটা পিরিয়ড দেওয়া থাকবে যে কয় বছরের মুভিং এভারেজ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 3 পিরিয়ড মুভিং এভারেজ আমাদের বের করতে হবে। দেখো এখানে পিরিয়ড দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 2, 4, 5টা বছরের আমাদের এভারেজ আমাদের বের করতে হবে 3 পিরিয়ড। তাহলে শুরুতে আমাদের 95, 97 এবং 97 এই 3 বছরের আমাদের অ্যারিথমেটিক মিন বের করতে হবে। তারপরে 96, 97, 98 এই 3 বছরের, তারপরে কি করতে হবে 97, 98 এবং 99 এই 3 বছরের এভারেজ বের করতে হবে। এভাবে আমরা মুভিং এভারেজ মেথডটা সলিউশন করব। দেখো কিভাবে সলিউশন করেছি পরের পেজে আমরা সহজেই। দেখো এখানে দেখো এখানে ইয়ার 1995, 96, 97, 98, 99, শেষ 20,000, 24,000, 22,000, 26,000 এবং 25,000। তাহলে প্রথম বছরের কোনো মুভিং এভারেজ নাই। দেখো দেখো দ্বিতীয় বছরে গিয়ে আমার 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 কি হয়েছে, মুভিং এভারেজটা কি হয়েছে, 20,000 প্রথম বছর মানে 3 বছরে, যেহেতু 20,000, 24,000 এবং 22,000 3 বছরে আমরা করেছি, 3 বছরে 22,000। এরপরে দেখো তারপরের বছর 1, 2, 3 3 বছরে আবার করেছি বা 24,000, 22,000 এবং 26,000। তারপরের বছর দেখো আবার করেছি 22,000, 26,000 এবং 25,000। লাস্টের বছরও আবার আমরা এই বছরের কোনো মুভিং এভারেজ আবার নেই। অর্থাৎ কোনো বছরের মুভিং এভারেজ করতে হলে অবশ্যই তার আগের বছর এবং তার বছর পরের বছর এভাবে করতে হবে। যেমন এখানে 3 বছর আছে, তাহলে এটার আগের বছর নেক্সট নট অ্যাপ্লিকেবল, তাহলে পরের বছরে গেলাম তখন আগের বছর আছে, পরের বছর আছে, 3 বছরের মিলে আমরা এই বছরের গড়, তাহলে যত বছর হবে সেটা এভাবে আমরা কি করব, প্রতি বছরের সিরিজ আকারে এভাবে আমরা গড় বের করব, সেটাকে বলা হবে হচ্ছে মুভিং এভারেজ মেথড। তাহলে দেখো এখানে আমরা এখানে ইয়ার 1994, 95, 96, 97, 98, 99 অনেক বছর। তাহলে প্রথম বছরে তো আমাদের মুভিং এভারেজ 0, নট অ্যাপ্লিকেবল। তাহলে দ্বিতীয় বছরে মুভিং এভারেজ মেথড 2, 5 এবং 2, 5, 2, 7, 2, 9, তাহলে 3 বছরে 3 ভাগ করলে 10। তারপরের বছরে 5, 2, 2 আমরা 5, 2, 7, 9 আবারও 10। তারপরের বছরে দেখো 2, 2, 2, 2 এবং 7, 3, 6, 7 এভাবে। তারপরের বছর দেখো, তারপরের বছর আবার 2, 7, 5, 6, 7, 13, 15, 3, 5, 15, আর লাস্টের বছর নেই। তাহলে দেখো মুভিং এভারেজ, এবং সেই মুভিং এভারেজটা আমরা কি করতে পারি, এবং এভাবে মুভিং এভারেজ মেথড আমরা যে ডাটাগুলো আমরা মুভিং এভারেজটা পাবো, সেটা যদি আমরা এভাবে টাইমসের উপরে ভিত্তি করে যদি আমরা কি করি, আমরা এই সাইডে এভারেজগুলো শো করি আর এই সাইডে ইয়ারগুলো শো করি, তাহলে আমরা এই অ্যাক্সিসে কি করব এভারেজ, এই অ্যাক্সিসে আমরা ইয়ার, তাহলে সেই ডাটাগুলো যদি আমরা বসাই তাহলে আমরা মুভিং এভারেজটা একটা গ্রাফিক্যাল ফিগার পেয়ে যাব। এরপর আরেকটা মেথড হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড। এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথডও মুভিং এভারেজের মতো একটা সুন্দর মেথড। এই মেথডের মেইন একটা জিনিস সেটা হচ্ছে ফর্ম অফ ওয়েটিং মুভিং এভারেজ, অর্থাৎ বিভিন্ন বছরে কিন্তু ওই একটা ভার আরোপণ করা হয়, যে মুভিং এভারেজের উপর যে একটা ভার আরোপণ করা হয় যে পদ্ধতিতে, সেই পদ্ধতিকে বলা হয় হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড। এখন এখানে মোস্ট রিসেন্ট ডাটা ওয়েটেড মোস্ট, অর্থাৎ এখানে কিভাবে ভার আরোপণ করা হয়, যত রিসেন্ট ডাটা সেই রিসেন্ট ডাটাকে বলা হয় যে রিসেন্ট ডাটার গুরুত্ব বেশি দেওয়া হয়, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড। রিকোয়ার্স স্মুথিং কনস্ট্যান্ট ডাব্লিউ, অর্থাৎ প্রতি একটা স্মুথিং কনস্ট্যান্ট ডাব্লিউ হিসেবে ডাব্লিউ ইউজ করতে হবে, রেঞ্জেস ফ্রম 0 to 1 সাবজেক্টিভলি চুজেন। তাহলে আমরা এভাবে আমরা এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথডে আমরা অঙ্কগুলো সলিউশন করব। ইনভলভস রিড রেকর্ড কিপিং অফ পাস্ট ডাটা, এক্সপোনেনশিয়াল মেথডে পূর্বের ডাটার উপর প্রভাব খুব একটা রেকর্ড আমার কিপিং করতে হবে এমন কোনো কিছু নাই। রিড রেকর্ড কিপিং
এখন দেখো এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড আমরা কিভাবে সলিউশন করতে পারি। যেখানে দেখো ইউ আর দ্য অর্গানাইজিং অফ এ অন দ্য মিটিং, ইউ ওয়ান্ট টু forecast attendance for 1998 ইউজিং এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড, যেখানে আলফা সমান 0.20 আমার একটা মান দেওয়া আছে, পাস্ট অ্যাটেন্ডেন্সে একটা ইনফরমেশন দেওয়া আছে, পাস্ট অ্যাটেন্ডেন্স 0 ছিল, আর এখানে 95, 96, 97, 98 এবং 99 কয়েকটা বছরের অ্যাটেন্ডেন্স দেওয়া আছে 4, 6, 5, 3, 7। তাহলে আমাদের কি করতে হবে, অ্যাটেন্ডেন্স ফোরকাস্ট করতে হবে ইউজিং এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড। তাই দেখো এখানে, তাহলে এই যে এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড আমাদের এই সূত্র দিয়ে আমাদের স্মুথ ভ্যালু বের করতে হবে। এটা হচ্ছে EI সমান সমান W ইন্টু YI প্লাস 1 মাইনাস W ইন্টু EI মাইনাস 1। তাই দেখো এখানে টাইম দেওয়া আছে, এই যে Y যেটা আমরা দিয়েছি সেই Y মানে হচ্ছে আমার অ্যাটেন্ডেন্স, মানে অ্যাটেন্ডেন্সকে আমরা YI হিসেবে দেখিয়েছি। এরপর আমাদের কি করতে হবে, স্মুথ ভ্যালু বের করতে হবে। তাহলে প্রথম বছরের স্মুথ ভ্যালু হচ্ছে 4, যেটা আছে সেটাই, আর কোনো ফোরকাস্টিং হবে না। দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমাদের ফোরকাস্টিং করতে হবে কিভাবে দেখো, তাহলে দ্বিতীয় বছরে আমরা যেভাবে ফোরকাস্টিং করবো, দেখো দ্বিতীয় বছরে যদি আমরা ফোরকাস্টিং করতে যাই তাহলে আমাদের এখানে প্রথম বছর ফোরকাস্টিং আমরা করতে পারি না, কারণ সূত্রে যে প্রথম বছরে এই স্মুথ ভ্যালু হচ্ছে পূর্বের বছরের স্মিথ ভ্যালু, যেটা দেওয়া নাই, জন্য প্রথম বছরটা আমরা করতে পারবো না, ফোরকাস্ট হবে না। দ্বিতীয় বছরে দেখো এখানে এই যে W.20 যেটা দেওয়া আছে, দেখো এই যে আলফা হিসেবে দেওয়া আছে, এটা হচ্ছে W, ওয়েট দেওয়া আছে, ওয়েট মান, তাহলে ওয়েট গুণন 6, এই যে এই বছরে 6 প্লাস এখানে 1 মাইনাস W তো 0.2, আর এই যে পূর্বে হচ্ছে সমান সমান পূর্বে 4.0, তাহলে এখানে আমরা দিলাম 4.4। তাহলে এভাবে কি হবে, আমরা কি করব, এই যে পূর্বের ভ্যালু থেকে আমরা পূর্বের ভ্যালুগুলো এভাবে, এই যে পূর্বের 4টা আমরা এখানে ইনপুট করেছি, পূর্বের 4টা ইনপুট করে 4.4 হলো, যেটা আমরা ফোরকাস্ট ভ্যালু, এভাবে আমরা সহজে ফোরকাস্ট ভ্যালু পেয়ে যাবো। তাহলে এই ফোরকাস্ট ভ্যালুটাই, এই দেখো এটা আগের বছরের ফোরকাস্ট, এটা পরের বছরের ফোরকাস্ট, এটা পরের বছরের ফোরকাস্ট, এভাবে প্রতি বছরের ফোরকাস্ট চলে যাবে। এভাবে আমরা কি এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড ইউজ করে আমরা সহজেই এই সূত্রটা অ্যাপ্লাই করে, যেখানে W ইন্টু YI প্লাস 1 মাইনাস W ইন্টু AI, এই সূত্রটা আমরা ব্যবহার করে কি করবো, আমরা ফোরকাস্ট, এই যে এখানে ফোরকাস্ট হয়ে যাচ্ছে, এইখানে কিন্তু ফোরকাস্ট হয়ে যাবে। তাহলে 2000 সালে, এখানে 1999 সালে কোন ডাটা দেওয়া আছে, তার 2000 সালে ফোরকাস্ট হবে 4.8, মানে আগের বছরের যেটা স্মুথ ভ্যালু সেটা হবে পরের বছরের ফোরকাস্ট ভ্যালু। প্রত্যেকটা দেখা আগের বছরের স্মুথ ভ্যালু, পরের বছরের ফোরকাস্ট ভ্যালু, প্রথম বছরের কোনো স্মুথ ভ্যালু নেই, ধরো ফোরকাস্ট ভ্যালু নেই, তাহলে এটা হচ্ছে পরের বছরে আমরা একটা স্মুথ ভ্যালু পেয়েছি, কিন্তু আগের বছরের স্মুথ ভ্যালুটা হবে পরের বছরের ফোরকাস্ট। এভাবে এই বছরের স্মুথ ভ্যালু পরের বছরের ফোরকাস্ট। তাহলে স্মুথে আমরা কি করতে পারি, এই যে অ্যাটেন্ডেন্সের ফিগারগুলো যখন আমরা এভারেজগুলো যখন স্মুথ ভ্যালুটা যখন আমরা এইভাবে বসাই দিয়ে যদি এই সাইডে ইয়ার এবং এই সাইডে আবার স্মুথ ভ্যালু পাই, তাহলে এই মুভিং এভারেজের মতোই এখানেও আমরা কি পাবো, এখানে এক্সপোনেনশিয়াল স্মুথিং একটা গ্রাফ পাবো। যে গ্রাফের মাধ্যমে আমরা কি করতে পারি, যে এভারেজটা দিয়ে এভারেজটা, অ্যাটেন্ডেন্সের এভারেজটা আমরা সহজে এখানে পেয়ে যাব। এভাবে আমরা কি করতে পারি, টাইম সিরিজ অ্যানালাইসিসের মাধ্যমে, দেখো কিভাবে প্রকাশ হয়, টাইম সিরিজ অ্যানালাইসিসের মাধ্যমে পূর্বের পাস্ট ডাটার উপর ভিত্তি করে আমরা ফিউচারটাকে ফোরকাস্ট করতে পারি। এই কারণে বলা হয় টাইম সিরিজ দ্য আর্ট অফ ফোরকাস্টিং। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা অধ্যায়ে আমরা ফোরকাস্টিং সম্পর্কে আমরা জানলাম। দেখো এখানে আমরা এই জিনিসগুলো যেসব বইয়ের মাধ্যমে আমরা পেয়েছি, এবং তোমরা ফার্দার কোনো ইনফরমেশন যদি জানতে চাও তাহলে এখান থেকে নিতে পারো। বিশেষ করে গুপ্তর বই বা আগরওয়ালের বইটা তোমাদের জন্য অনেক সুন্দর হবে। এছাড়া হুদার বই এবং ডেভিড রবিনের বই রয়েছে। স্ট্যাটিস্টিক্সের যে বইগুলো তোমাদেরকে আরও জানতে সাহায্য করবে। তোমরা আরও জানার আগ্রহ থাকলে তোমরা এই বইগুলো কালেকশনে রাখতে পারো। তবে শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে আমার এই পর্যন্তই ছিল। তোমরা আমার সাথে এত সময় পর্যন্ত ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য তোমাদের জন্য অশেষ কৃতজ্ঞতা, এবং আশা রাখি তোমরা সুন্দরভাবে টাইম সিরিজ অ্যানালাইসিসটা কিভাবে টাইম সিরিজের মাধ্যমে মুভিং এভারেজ এবং এক্সপোনেনশিয়াল মেথডের মাধ্যমে সলিউশন করে ফোরকাস্ট করতে হয় সেটা তোমরা শিখেছো। তোমাদের সাথে অন্য কোনো লেকচারে আবার কথা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।